আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক সামরিক অভিযান এপিক ফিউরির রেশ না কাটতেই নিজেদের সবথেকে গুরুত্বপূর্ণ এবং কৌশলগত অস্ত্র ভাণ্ডারে বড় ধরনের টান পড়েছে বিশ্বের অন্যতম প্রধান সামরিক পরাশক্তি যুক্তরাষ্ট্রের। সরকারিভাবে মার্কিন প্রশাসনের পক্ষ থেকে অস্ত্রের মজুদ নিয়ে শতভাগ আত্মবিশ্বাস প্রকাশ করা হলেও বাস্তব চিত্র ভিন্ন কথা বলে। সামরিক বিশ্লেষকদের মতে এই চরম অস্ত্র ঘাটতি সম্ভবত তেহরানের বিরুদ্ধে নতুন করে যুদ্ধ শুরু করার হিসাব নিকাশ এবং বৈশ্বিক মিত্রদের অস্ত্র সরবরাহের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে নতুন করে ভাবতে বাধ্য করছে। রিসেন্টলি মার্কিন নৌবাহিনীর ভারপ্রাপ্ত সেক্রেটারি হাং কাও সিনেট কমিটিকে জানিয়েছেন, তাইওয়ানের কাছে অনুমোদিত $14 বিলিয়ন অস্ত্র বিক্রির প্রক্রিয়াটি সাময়িকভাবে স্থগিত বা পজ রাখা হয়েছে। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের নিজস্ব প্রতিরক্ষার জন্য প্রয়োজনীয় যুদ্ধাস্ত্র পর্যাপ্ত রয়েছে তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ। তবে সামরিক বিশ্লেষকরা একে দেখছেন বড় ধরনের কৌশলগত সংকট হিসাবে। দ্য ওয়াশিংটন পোস্টের মতো যুক্তরাষ্ট্রের বড় সংবাদ মাধ্যমের একটি চাঞ্চল্যকর প্রতিবেদনে উঠে এসেছে, ইরানের সাথে 40 দিনের যে যুদ্ধ হয়েছে ইসরায়েলকে রক্ষা করতে যুক্তরাষ্ট্র সেই যুদ্ধে তার নিজস্ব অস্ত্র মজুদের চেয়ে অনেক বেশি উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ইন্টারসেপ্ট ব্যবহার করে ফেলেছে। 8 এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগে মার্কিন বাহিনী তাদের মোট মজুদের প্রায় 200টির বেশি থার্ড ক্ষেপণাস্ত্র ব্যবস্থার ইন্টারসেপ্ট, 100টির বেশি স্ট্যান্ডার্ড মিসাইল 3 SM-3 এবং স্ট্যান্ডার্ড মিসাইল 6 যে SM-6 রয়েছে তা নিক্ষেপ করেছে। দেখুন, ওয়াশিংটনের থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজি CSIS এর একটি এপ্রিলের প্রতিবেদনে সতর্ক করে বলা হয়েছে, মার্কিন বাহিনী তাদের 7টি অত্যন্ত গুরুত্বপূর্ণ যুদ্ধাস্ত্রের মধ্যে 4টি পাক যুদ্ধকালীন মজুদের অর্ধেকের বেশি শেষ করে ফেলেছে। এর মধ্যে 1000-এর বেশি টামাহক শক্তিশালী মিসাইল ক্ষেপণাস্ত্র রয়েছে। এই বিপুল পরিমাণের অস্ত্রের ক্ষতি কাটিয়ে আগের অবস্থায় ফিরে যেতে মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার যে কারখানাগুলো রয়েছে তাদের 1 থেকে সর্বোচ্চ 4 বছর সময় লেগে যেতে পারে। দেখুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে দোহার ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েট স্টাডিজের সামরিক বিশেষজ্ঞ অধ্যাপক ওমর আশুর আল জাজিরাকে বলেন, এটি কোনো সাধারণ যুদ্ধাস্ত্রের ঘাটতি নয়, এটি একটি কৌশলগত অস্ত্রের ধাক্কা। কারণ এই শূন্যতা বিশ্বের অন্যান্য অঞ্চলের ভূ রাজনীতিতে প্রভাব ফেলবে। মার্কিন প্রশাসনের একটি সূত্র জানাচ্ছে, ইসরায়েল নতুন করে ইরানের সঙ্গে যুদ্ধ শুরু করার জন্য চাপ দিলেও মার্কিন কর্মকর্তারা, পেন্টাগনের কর্মকর্তারা এই চরম যে অস্ত্র সংকট রয়েছে তার কারণে নতুন সংঘাতে জড়াতে দ্বিধাবোধ করছেন। দেখুন, কৌশলগত অস্ত্রের মজুদ একটি দেশের অস্তিত্বের সঙ্গে সরাসরি জড়িত হিসাবে বিবেচিত করা হয়। দেখুন, যুক্তরাষ্ট্র, চীন বা রাশিয়ার মতো সুপার পাওয়ার তাদের অস্ত্রের একটা বড় অংশ শুধুমাত্র একে অন্যের বিরুদ্ধে লড়াই করার জন্য রেখে দিয়েছে। যত ধরনের পরিস্থিতি হোক সেগুলো তারা হাত দেয় না। যদি আপনারা লক্ষ্য করে দেখেন যে ইউক্রেনের যুদ্ধে রাশিয়ার এত বিশাল বিমান বাহিনী থাকলেও তারা কিন্তু তেমন বড় হারে তাদের বিমান বাহিনীগুলো ব্যবহার করেনি, কারণ তারা আশঙ্কা করছিল যে বিমানগুলো যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে ন্যাটোর মতো বড় শক্তির বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে তাদের অস্ত্রের ঘাঁটি তৈরি হবে এবং যুদ্ধ বিমান চাইলেই রাতারাতি তৈরি করা যায় না। আর এর জন্য কিন্তু তারা যুদ্ধ বিমানগুলো তেমন ব্যবহার করেনি। এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের স্ট্র্যাটেজি হলো চীনের মতো বড় পাওয়ারের বিরুদ্ধে যে কোনো ধরনের বড় লড়াইয়ের জন্য অস্ত্র মজুদ থাকা দরকার। যেই অস্ত্র মজুদ অনেকটা রেড লাইনের মতো ছিল যে চীন এবং রাশিয়ার জন্য ব্যবহার করা হবে, সেই মজুদ থেকেও ইসরায়েলকে রক্ষা করার জন্য অস্ত্র অনেক ব্যবহার হয়ে গেছে। সুতরাং যুক্তরাষ্ট্রের জন্য এটি স্ট্র্যাটেজিক বড় চ্যালেঞ্জ যে পরবর্তী পদক্ষেপ তারা এখন এত ঝুঁকি নিয়ে করবে কিনা। দেখুন, যুক্তরাষ্ট্রের এই অস্ত্রের সংকট তাদের মিত্রদের কপালেও কিন্তু ভাঁজ তৈরি করেছে। দেখুন, জাপান এবং দক্ষিণ কোরিয়া দুইটি দেশই যুক্তরাষ্ট্রের ব্যাপক অস্ত্র উৎপাদন এবং ডেলিভারির উপর নির্ভরশীল। তাদের প্রতিরক্ষা ব্যবস্থার অনেকটা বড় অংশ জুড়েই যুক্তরাষ্ট্রের এই অস্ত্রগুলো তারা ব্যবহার করে থাকে। এখন নতুন করে ইরানের বিরুদ্ধে তাদের এই বড় অস্ত্রের মজুদ শেষ হয়ে যাওয়ার কারণে জাপানকে 400টি যে টামাহক মিসাইল ক্রয়ের ডেলিভারি দেওয়ার কথা ছিল সেটি কিন্তু পিছিয়ে যাবে। উত্তর কোরিয়া যেইভাবে একের পর এক মিসাইল পরীক্ষা করছে সেটিও এই দেশগুলোর ভেতর নতুন করে নিরাপত্তার ঝুঁকি তৈরি করেছে এবং তারাও কিন্তু যুক্তরাষ্ট্র থেকে আরও অস্ত্র ক্রয় এবং ডেলিভারি দেওয়ার জন্য চাপ দিচ্ছেন।
যুক্তরাষ্ট্র অর্থনৈতিকভাবে খুবই শক্তিশালী দেশ এবং ডোনাল্ড ট্রাম্প তার বক্তব্যে যেমনটা দাবি করেছেন, ইরান যুদ্ধের যে খরচ সেটা ভেনেজুয়েলার তেল ক্ষেত্র থেকে 25 গুণ তিনি উঠিয়ে নিয়েছেন। এখন এত বিপুল পরিমাণের আর্থিক সক্ষমতা থাকলেও অস্ত্র উৎপাদনের বিষয়টি এত সহজ নয়। কারণ অস্ত্র উৎপাদন করতে হলে দক্ষ কর্মী, প্রযুক্তিগত বড় ধরনের সেটআপ এবং সবথেকে গুরুত্বপূর্ণ নিজের দেশেই এটি করতে হবে, যাতে অস্ত্রের প্রযুক্তি কোনোভাবেই লিক না হয়। দেখুন, অন্যান্য উৎপাদন অন্য দেশে স্থানান্তর করে উৎপাদন করা যায়। যেমন গাড়ি তৈরি করবেন, গাড়ি তৈরির ইঞ্জিন অন্য দেশে, মিত্র দেশে তৈরি করে ফ্যাক্টরি করে আনা যায়। তবে যুক্তরাষ্ট্র তার প্রযুক্তি কাউকে সহজে দেয় না, নিজের দেশেই সেটাকে সংরক্ষিত এবং গোপন রাখে, যাতে ভবিষ্যতে তাদের অস্ত্র বিক্রির যে ধারাটা রয়েছে, যে বাজারটা রয়েছে, সেটা অব্যাহত থাকে। তার জন্য সকল অস্ত্রের উৎপাদনের কেন্দ্রবিন্দু যুক্তরাষ্ট্রের নিজের মধ্যেই রেখেছে, সেটাকে আউটসোর্সিং করা তেমন হয়নি এবং করাটাও ঝুঁকিপূর্ণ। সুতরাং যুক্তরাষ্ট্র বিপুল অর্থ খরচ করলেও রাতারাতি তার উৎপাদন বাড়াতে পারছে না, বা এটা সম্ভব নয়। সুতরাং যুক্তরাষ্ট্রের এই ক্ষেত্রে ইরানের বিরুদ্ধে নতুন যে কোনো পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে চুল ছেঁড়া বিশ্লেষণ করে অস্ত্রের সক্ষমতা বৃদ্ধির উপর নির্ভর করে সিদ্ধান্ত নিতে হচ্ছে। দেখুন, ইরানের যুদ্ধ যখন শুরু করেছিল যুক্তরাষ্ট্র, তাদের পরিকল্পনা ছিল ইরানের যে মিসাইল উৎপাদন এবং ড্রোন উৎপাদনের কারখানা রয়েছে, সেগুলোকে হামলা করে উৎপাদন ব্যবস্থায় একেবারে ধ্বংস করে দেওয়া হবে। যদি যুদ্ধ 1 মাস চলে, যে মিসাইল বা যে ড্রোনের মজুদ রয়েছে তা শেষ হয়ে গেলে, নতুন করে উৎপাদন ইরান না করতে পারলে, যুদ্ধক্ষেত্রে সুবিধা করতে পারবে না, তখন আপোষ করতেই হবে। যুক্তরাষ্ট্র 1 মাস ব্যাপী হামলা করেছে, তবে হামলায় তেমন সুফল তারা পায়নি। তাদের গোয়েন্দা সংস্থার রিপোর্টই বলছে ইরানের যে মিসাইল সক্ষমতা তার প্রায় 70% অক্ষত এবং উৎক্ষেপণের যে সক্ষমতা রয়েছে তা 85%-এর বেশি অক্ষত রয়েছে। এখন এটি একটি বড় শক্তি। এছাড়াও যে আন্ডারগ্রাউন্ড ড্রোনের বিভিন্ন ধরনের উৎপাদন কারখানা ছিল এবং অন্যান্য অস্ত্র উৎপাদনের যে সাপ্লাই চেইন ছিল, সেগুলোও অ্যাক্টিভ রয়েছে। এবং ইরান বলছে যে দিনে রাতে 24 ঘন্টাই তারা বিভিন্ন মিসাইল এবং ড্রোন উৎপাদন করার কাজে ব্যস্ত এবং সক্ষমতা আগের পর্যায়ে অনেকটাই পৌঁছে গেছে যুদ্ধে সামরিক হামলার পরও। এটি যুক্তরাষ্ট্রের জন্য একটি বড় দুঃসংবাদ। সৌদি আরব বা মধ্যপ্রাচ্যের দেশের অনুরোধের কারণে হামলা থেকে পিছিয়ে গেছেন ডোনাল্ড ট্রাম্প, বা অন্যান্য শান্তি প্রক্রিয়ায় অগ্রগতি হয়েছে, তার জন্যই এই যুদ্ধবিরতি বা হামলার বিষয়টা স্থগিত করা। এই বিষয়গুলি অনেকটা কূটনীতিক স্টেটমেন্টে যতটা সুন্দর দেখায়, বাস্তবিক অর্থে অস্ত্রের সংকটের কারণে সেখান থেকে পিছু হটার বিষয়টি স্ট্র্যাটেজিকভাবে বেশি গুরুত্বপূর্ণ কিন্তু সামরিক বিশেষজ্ঞরা বলছেন যে মনে হয়। যেখানে ইরানের সক্ষমতা অনেকটাই সচল এবং যুদ্ধ শুরু হলে আরও কতদিন চলবে সেই বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য বা কোনো ধরনের আন্দাজ করা যাচ্ছে না। যুক্তরাষ্ট্র তখন অনেক হিসাব নিকাশ করেই কিন্তু পা দিচ্ছেন যে অবশিষ্ট যে মিসাইলের মজুদ রয়েছে সেটি যদি ইরানের বিরুদ্ধেই খরচ হয়ে যায়, তাহলে চীন বা রাশিয়ার মতো বৃহৎ শক্তির বিরুদ্ধে ঝুঁকি তখন নিজের অস্তিত্ব বা মূল ভূখণ্ডের জন্য কতটুকু রয়ে যাবে, সেই বিষয়গুলো কিন্তু তারা চিন্তা করছে। দেখার বিষয় যে এই ধরনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো অনেকটা ক্যালকুলেশন করার পর যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে কী ধরনের পদক্ষেপ সর্বশেষ নেয়। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।